প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ষষ্ঠ সপ্তাহের নবম গণিত সৃজনশীল অংশের সমাধান শিখব। সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমরা প্রথম ভিডিওতে করে দিয়েছি। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমি নজরুল স্যার। আমাদের ষষ্ঠ সপ্তাহের নবম গণিত অ্যাসাইনমেন্ট এর সৃজনশীল পর্বের তোমাদেরকে স্বাগতম। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান 1 নং ভিডিওতে দিয়েছিলাম। তোমরা 1 নং ভিডিও দেখলে সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান পেয়ে যাবে। এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান এই ভিডিওতে করে দিচ্ছি। তো প্রথমে তুমি দেখো সৃজনশীল প্রশ্ন 1, নবম গণিত সৃজনশীল প্রশ্ন 1, ষষ্ঠ সপ্তাহে। প্রশ্নটি ছিল এরকম: ত্রিভুজ এবিসি এর শীর্ষ এ, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর মাথা হচ্ছে এ এবং ভূমি সংলগ্ন বিকোণ সমান 45 ডিগ্রি, সিকোণ সমান 60 ডিগ্রি, ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার। এবার আমাকে কয়ের মধ্যে প্রশ্ন করছে এ কোণের পুরো কোণের মান কত। তোমরা এই প্রশ্নকে একটু উঠিয়ে নাও, আমরা নিচে লিখে দিচ্ছি। আমরা ক অংশের সমাধানে চলে যাচ্ছি। সৃজনশীল 1 এর কয়ের মধ্যে বলেছিল এ কোণ এর পুরো কোণের মান কত। দেখো আমরা সমাধানটা কিভাবে সাজিয়েছি। ত্রিভুজ এবিসি এর 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 200 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। তাই এবিসি ত্রিভুজের 3টি কোণ, একটা হবে এ কোণ, বি কোণ, সি কোণ। আমরা কোণকে 3 অক্ষর দিয়ে লিখতে পারি, আবার 1 অক্ষর দিয়েও লেখা যায়। তাহলে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি হবে। সেখান থেকে আমাদের প্রতিপক্ষের মধ্যে বি কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি, সি কোণের মান 60 ডিগ্রি। মান বসিয়ে দিলাম, যোগ করলে কত হয় 105 ডিগ্রি। এবার প্লাস 105 ডিগ্রিকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে হয় মাইনাস 105 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত হয় 75 ডিগ্রি। এইভাবে এ কোণের মানটাকে কিন্তু বের করে নিতে হবে। শুধু এক কথায় উত্তর দিলে হবে না যে 15 ডিগ্রি, না, এটা তোমাকে আগে ক্যালকুলেশন করে দেখাতে হবে। তাহলে এ কোণের মান হলো 75 ডিগ্রি। এবার পুরো কোণের একটা ডেফিনেশন দিতে হবে। দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এদের একটি কোণকে অপর কোণের পুরো কোণ বলা হয়। তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের পুরো কোণ বলা হয়। এবার আমাদের এ কোণের মান 75 ডিগ্রি। তাহলে এ কোণের পুরো কোণের মান হবে 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বিয়োগ কত হবে 15 ডিগ্রি। এইভাবে উত্তরটা সাজাতে হবে। যদি এক কথায় উত্তর দাও এ কোণের পরিমাণ, এ কোণের পুরো কোণের মান 15 ডিগ্রি, তাহলে কিন্তু হবে না। এইভাবে তোমাকে বিশ্লেষণ করে সাজাতে হবে। কয়ের অংশটি উঠিয়ে নাও। জ্যামিতি তো মজা। গণিতের ভিত্তি হলো জ্যামিতি। জ্যামিতি ছাড়া গণিত শাস্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। জ্যামিতির যত বেশি চর্চা করবে, ম্যাথ তত সহজ হবে এবং মজা পাবে। তাহলে আমরা আমাদের কয়ের অংশ সমাধান উঠিয়ে দিলাম। অবশ্যই 1 নং ভিডিওর মধ্যে আমরা কয়ের অংশটা কম্পিউটার কম্পোজ করে তৈরি করে দিয়ে দিয়েছিলাম, সেটা থেকে দেখতে পারো। তারপর আমরা বোর্ডের মধ্যে ব্ল্যাকবোর্ডে চলে আসলাম, কারণ আমাদের সম্পদ রাখতে হবে, কয়েক বোর্ডের মধ্যে তো কাজ করা যাবে না। তাহলে কয়ের অংশ উঠিয়ে নাও। অংশের সমাধানে চলে যাব। সৃজনশীল 1 এর খ অংশের মধ্যে বলছিল অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করো। এবার তোমাকে সরাসরি ক্লাসটা করতে হবে আর তোমাকে দেখতে হবে। আমি যদি আগে এঁকে দেই আর তোমরা পরে দেখো তাহলে তো বুঝবো না। তাহলে আমাদের কি করতে হবে, একটু কাজ আমি নিজে আগে থেকে করে রেখেছি। 10 সেন্টিমিটার স্কেলের সাহায্যে, যেহেতু বলছে ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার, সুতরাং ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার তুমি স্কেলের সাহায্যে এঁকে নাও। আর তোমার কাছে প্লাস্টিকের যে চাঁদা আছে, সেই চাঁদার সাহায্যে বিকোণের মান 45 ডিগ্রি এঁকে নাও। আমি এই চাঁদার সাহায্যে এঁকেছি, তোমরা সেই চাঁদার সাহায্যে এঁকে নাও। এবং সিকোণের মান 60 ডিগ্রি, তাও চাঁদার সাহায্যে এঁকেছি। এই যেভাবে চাঁদাটা ধরে এইভাবে এই জিরো থেকে দাগ থেকে 45 মধ্যে একটা ফোঁটা দাও। এইখানে 60 এর মধ্যে একটা ফোঁটা দাও, 60 এর মধ্যে একটা ফোঁটা দাও। অথবা স্কেল দিয়ে ফোঁটা এবং এই ফোঁটা যোগ করে নাও। অর্থাৎ চাঁদার সাহায্যে এবং স্কেলের সাহায্যে পরিসীমা এবং অ্যাঙ্গেল দুটি এঁকে নাও। এবার আমরা মূল ত্রিভুজটি অঙ্কনের মধ্যে চলে যাব। সবাই খেয়াল করো, আমাদের প্রথমে এই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করে নিলে বেশি ভালো হয়।
ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। দেখো যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতেছি এইভাবে। অতঃপর এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য হলো এটাকে সমদ্বিখণ্ড করব। কিভাবে করি? কাঁটাটা এখানে ধরলাম, এই সবটুকুর যে মাপ আছে এর থেকে একটু কম, তাকে বলা হয় অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। এদিকে একটা বৃত্তচাপ আঁকবো অর্ধেকের চেয়ে, অর্থাৎ এই সম্পূর্ণটুকুর চেয়ে একটু কমাই নেওয়া হয়, সেটাকে বলা হয় অর্ধেকের চেয়ে বেশি। আবার এইখানে ধরো এর উপর আরেকটা বৃত্তচাপ আঁকলাম, এবার বৃত্তচাপ আঁকলাম। অনুরূপভাবে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে নিই। তোমার যে কোনো পরিমাণ যা মন চায় ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ আঁকবে, আঁকবে। অতঃপর এই যে দৈর্ঘ্যটা আছে, বৃত্তচাপের দৈর্ঘ্যটা আছে এখান থেকে এই পর্যন্ত, এর অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিবে। এইভাবে আঁকতে হবে। চক অতবার এখান থেকে একটা রেখা খুব সাবধানে কোণটাকে সমদ্বিখণ্ডিত করে নিলাম। এইভাবে ধরে এই বিন্দুর মধ্যে কলমের মাথাটা স্কেলের সাথে একবারে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব, তা না হলে কিন্তু সঠিক পরিমাপ পাবে না। বাস আমরা কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করে নিলাম। অতঃপর সবাই যতটা এই দিকে তাকাও, এই যেভাবে ডিই একটি সরল রেখাংশ নেই, ডিই একটি সরল রেখাংশ নেই। ডিই রেখাংশ থেকে পরিসীমা পি, পরিসীমা তুমি পি নাম দিতে পারো অথবা এস নাম দিতে পারো, এটা কোনো ব্যাপার না। সঠিকভাবে পরিসীমা পি এর সমান করে এখানে দিলাম, এই অংশটা কাটলাম। পরিসীমা পি এর সমান করে ডিএফ অংশ আঁকি, বা ডিএফ অংশ কেটে নেই, এটা আমরা পি এর সমান করে নিয়েছি, এখানে পি নাম দিয়ে দিই। এবার ডিএফ রেখাংশের, ডিএফ সরল রেখাংশের ডি বিন্দুতে আমরা এক্স কোণের অর্ধেকের সমান কোণ আঁকবো। দেখো কিভাবে মাপটা নেই, এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য তুমি যা নিয়েছিলে তাই নিবা, ধরে ডি এর মধ্যে ধরে একটা কোণ আঁকো, ঠিক আছে? এইবার এই যে অর্ধেক এইখান থেকে এইখানের মাপ নাও, এইখান থেকে ভেঙে যাবে। এবার দেখো এইখানে একটা দাগ ফলাইবা, এইখানে একটা দাগ ফলাইয়া এখানে ধরে এইভাবে রাখবা। বাস এখান থেকে একটা সরল আবার সি, এই বিন্দুতে সি কোণের অর্ধেক এখানে এইদিকে এইভাবে আঁকলাম। এবার এইখান থেকে এখানে দৈর্ঘ্য নিব, অতঃপর এইখান থেকে কাটবা। বাস আমরা কিন্তু কেটে নিই। এইভাবে রেখাংশটা টান দিলাম, এদিকেও রেখাংশ কেটে নিই। দেখো আমরা বলবো এটা কিন্তু বি কোণের অর্ধেক কোণ, তাই না? এটা হচ্ছে 45 ডিগ্রি, হাফ ইন্টু 45 ডিগ্রি অথবা হাফ বি কোণ। এটা লিখতে পারো হাফ বি কোণ, এখানে লিখতে পারো হাফ সি কোণ। অর্থাৎ বি কোণের অর্ধেক নিয়ে বি ডিএফ সরল রেখাংশের ডি বিন্দুতে হাফ বি কোণ এর সমান করে, হাফ বি
বিকোণ যেভাবে লিখবো হাফ বিকোণ এভাবে লিখবো হাফ বিকোণ এর সমান করে এফ ডি এল কোণাকি এখানে একটা নাম দাও যে কোনো নাম এল নাম দিলাম আমরা এল কোণাকি এবং ডিএফ রেখাংশের এফ বিন্দুতে হাফ সিকোণ এর সমান করে ডিএফ এল কোণাকি আমরা অঙ্কনের বিবরণটা হোয়াইটবোর্ডের মধ্যে লিখে দিব এখানে জায়গা কম আর ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে এজন্য আমরা অঙ্কনটা আগে করে নিয়ে অঙ্কনের বিবরণটা আমি হোয়াইটবোর্ডের মধ্যে লিখে দেব তাহলে আমরা কি করলাম ডিএফ রেখাংশের ডি বিন্দুতে হাফ বিকোণের সমান করে ডি এফ ডি এল কোণ এবং এফ বিন্দুতে হাফ সিকোণ এর সমান করে ডি এফ এল কোণ আঁকি বলে উদাহরণ পরস্পর এ বিন্দুতে সেট করব তোমাদের টেক্সট বইয়ের মধ্যে সম্পর্কটা দুইভাবে অঙ্কন করা আছে আমি একটা অঙ্কন করে দিচ্ছি আরেকটা নিয়ম অঙ্কন করা যায় তোমাদের যেটা ভালো লাগে সেটা আঁকতে পারো আমি এই নিয়মে এঁকে দিচ্ছি এবার এই যে আমরা ডি বিন্দুতে হাফ বিকোণ এঁকেছিলাম এ বিন্দুতেও হাফ বিকোণ আঁকবো সবাই আবার লক্ষ্য করো এই যে আবার বৃত্তচাপের দৈর্ঘ্যটা নেই সবাই লক্ষ্য করো এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা নিলাম নিয়ে এ বিন্দুতে দৌড়লাম এই রেখা থেকে আস্তে আস্তে নিচের দিকে নামলাম দেখতে পাচ্ছ দেখো ওইদিকে এই বিন্দু থেকে আস্তে আস্তে নিচের দিকে নামলাম কতবার আগের মতোই কোণের বৃত্তচাপের এই দৈর্ঘ্যটা রাখবা আবার এই কোণটা অর্ধেক হয়ে নেই এই সিকোণের অর্ধেক দেখো সিকোণের অর্ধেক এগিয়ে দেখো এই বিন্দুতে ধরে এবার এই রেখা থেকে নিচে নামবো তোমরা অনেকেই সম্পর্ক রাখতে পারো সুন্দর করে রেখে দেবো শুধু একবার দেখো অতঃপর এই যে এখান থেকে এখানে দূরে দিব এই তো আমাদের সম্পর্ক প্রায় শেষ অতঃপর এখান থেকে একটি রেখা অংশ টানবো দেখো এইভাবে রেখা অংশটা আমরা করতে দিব আমরা এই দিকটা একটা রেখা অংশ টেনে নিই তাহলে আমাদের এই বিন্দুর নাম হবে বি আর এই বিন্দুটার নাম হবে সি তাহলে আমাদের এবিসি ত্রিভুজের উদ্দেশ্য ত্রিভুজে উদ্ভূত হলো এখানে হাফ বিকোণ আঁকলাম হাফ বিকোণ এখানে ছোট্ট করে কোণের ভিতরে লিখে দেব হাফ বি আর এখানে কোণের ভিতরে হাফ বি ছোট্ট করে হাফ বি অথবা হাফ 45 ডিগ্রি লিখতে হবে অর্থাৎ হাফ ইনটু 45 ডিগ্রি আর এখানে হাফ সি বাস তোমরা হয়তো এই কোণটাকে x ধরো এটাকে y ধরো তখন এখানে হাফ x হাফ y লিখবা কিন্তু এখন উদ্দীপক অনুসারে এটার নাম b এটার নাম c ঠিক করে দিতে হবে এখানে হাফ বি লেখো হাফ বি লেখো হাফ সি লেখো হাফ সি লেখো তাহলে আমাদের ত্রিভুজ হয়ে গেল ABC ত্রিভুজ তাহলে আমাদের অঙ্কনের বিবরণটা আমি আরেকবার বলে দিচ্ছি DE একটি সরল রেখাংশ নেই DE সরল রেখাংশ থেকে ত্রিভুজের পরিসীমা P এর সমান করে DF অংশ কাটিয়ে নেই DF সরল রেখাংশের D বিন্দুতে হাফ বিকোণ এর সমান করে FDL কোণাকি এবং DF সরলরেখার F বিন্দুতে হাফ সিকোণ এর সমান করে DFM কোণাকি ফলে DL রেখাংশ এবং MF রেখাংশ পরস্পর A বিন্দুতে ছেদ করবে এখন A বিন্দুতে হাফ বিকোণ এর সমান করে DAB কোণাকি এবং হাফ সিকোণ এর সমান করে FAC কোণাকি ফলে BAB রেখা এবং AC রেখা DF রেখাকে যথাক্রমে B বিন্দুতে এবং C বিন্দুতে ছেদ করবে তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ তোমরা হয়তো বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ যে এই রেখাটা একটু নিচের দিকে বাড়িয়ে দেয় এই রেখাটা একটু নিচের দিকে বাড়িয়ে দেয় সেটা বাড়িয়ে দিলেও হবে না দিলেও হবে যদি বাড়িয়ে দাও তাহলে এই মাত্রার মধ্যে নাম দিবা আর বাড়ানোর দরকার নেই আমরা বলবো AB রেখাংশ DF রেখাকে B বিন্দুতে ছেদ করে AC রেখাংশ DF রেখাকে C বিন্দুতে ছেদ করে তাহলে ABC ত্রিভুজই উদ্দিষ্ট ত্রিভুজ প্রমাণ আমাদের কাছে চাই নাই তাহলে ত্রিভুজ উদ্দিষ্ট তার প্রমাণ দেখো এই কোণটা কিন্তু এই কোণের বহিস্থ কোণ তাহলে এই কোণটার মান কত হবে এই কোণ এবং এই কোণের সমষ্টি সমান এটা হচ্ছে হাফ বিকোণ এটা হাফ বিকোণ যোগ করলে হয় একটা বিকোণ তাহলে
এই বি কোণ আমাদের এই বি কোণের সমান হলো। আবার এই কোণটা কিন্তু এই কোণের আমাদের এই যে কোণটা আছে এটা কিন্তু এই কোণের বহিস্থ কোণ, তাহলে এই কোণের মান হবে এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। তাহলে এটা যেহেতু হাফ সি কোণ, এটা হাফ সি কোণ যোগ করলে হয় একটা সি কোণ, তাহলে সি কোণ এর সমান। তাহলে এবিসি ত্রিভুজের বি কোণ হলো বি কোণের সমান, সি কোণ হলো সি কোণের সমান। আবার পরিসীমা কি এবি যোগ বিসি যোগ এসি। এবার সবাই থাকবে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় তাহলে এই কোণের বিপরীত বাহু বিডি আর এই কোণের বিপরীত বাহু এবি এরা সমান, তাহলে বিডি আর এবি সমান। আবার এই কোণটা হাফ সি কোণ, এইটাও হাফ সি কোণ, তারা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এসি এবং এই কোণের বিপরীত বাহু সিএফ এরাও কিন্তু সমান। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা হবে এবি যোগ বিসি যোগ এসি সমান বলা যায় এবি যোগ ডিবি যোগ সিএফ সমান বলা যায় ডিএফ সমান বলা যায় পি। সুতরাং এবিসি ত্রিভুজটি উদ্দিষ্ট ত্রিভুজ। এবার দেখো অঙ্কনের বিবরণ আমরা লিখে দিচ্ছি। এবার অঙ্কনের বিবরণ লেখার আগে চিত্রের উপরে একটু বিশেষ নির্বাচন কিন্তু লিখতে হবে। ওই যে আমরা পি এর মান পি যে নিলাম তার একটা পরিচয় দিতে হবে, এই জন্য বিশেষ নির্বাচন থাকবে চিত্রের উপরে বিশেষ নির্বাচন। ত্রিভুজ এবিসি এর পরিসীমা পি সমান 10 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন দুটি কোণ বি কোণ সমান 45 ডিগ্রি এবং সি কোণ সমান 60 ডিগ্রি ত্রিভুজটি আঁকতে হবে। বাস অঙ্কনের বিবরণ। ডিই একটি সরল রেখাংশ নেই, প্রথমে আমরা ডিই একটি সরল রেখাংশ নিয়েছিলাম। ডিই রেখাংশ ডি থেকে ডিএফ সমান পি অংশ কেটে নেই, অর্থাৎ ডিই রেখাংশের মধ্যে থেকে আমরা পি এর সমান করে ডিএফ অংশ কেটে নিয়েছিলাম। ডিএফ রেখাংশের ডি ও এফ বিন্দুতে যথাক্রমে শব্দটা দিতে হবে, এই যে যথাক্রমে ই এফ ডি এল সমান হাফ বি কোণ এবং ডি এফ এম সমান হাফ সি কোণ আঁকি। ফলে ডিএল আমাদের চিত্রের ডিএল এবং এফ এম রেখাংশ পরস্পর এ বিন্দুতে সেট করে। অতঃপর এ বিন্দুতে ডি এ বি কোণ সমান হাফ বি কোণ এবং এফ এ সি কোণ সমান হাফ সি কোণ আঁকি। ফলে এবি ও এসি রেখাংশ ডিএফ রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে সেট করে। তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। ওই যে আমরা বলছি ডিএ বি কোণ, এখানে অনেক সময় নিচের দিকে নামটা বাড়িয়ে দিয়ে সেখানে অন্য একটা নাম দেয়, সেটা দেওয়ার দরকার নেই, ডিএ বি কোণ লিখতে হবে। আর এটা এফ এ সি কোণ, এসি রেখাকে নিচের দিকে বাড়িয়ে দিয়ে সেখানে অন্য একটা নাম দেয়, সেটা দিয়ে তখন এখানে অন্য নাম দেয়, তখন বলে বি ও সি বিন্দুতে সেট করে, সেটা না লিখে এইভাবে লিখলে হবে ডিএ বি কোণ, এটা এফ এ সি কোণ। তাহলে অঙ্কনের বিবরণটুকু তোমরা সবাই একটু উঠিয়ে নাও অথবা স্ক্রিনশটের মাধ্যমে উঠে নাও। এবার আমরা গ অংশের সমাধানে চলে যাব। প্রথমে দেখো আমরা উদ্দীপকের মধ্যে যে দুটো কোণ দেওয়া ছিল সেই কোণ দুটি এঁকে নিলাম। একটি কোণের নাম দিলাম এক্স যা 45 ডিগ্রি এবং অপর কোণের নাম দিলাম ওয়াই যা 60 ডিগ্রি। চাটার সাহায্যে এঁকে নিলাম এবং স্কেলের সাহায্যে তার পরিসীমা সমান 10 সেন্টিমিটার এঁকে নিলাম। এবার এই পরিসীমাকে সমান 3 খণ্ডে বিভক্ত করতে হবে। সেই কাজটা কিভাবে করে একটু লক্ষ্য করো। এখানটা আমরা যে কোনো কোণে একটি রেখাংশ আঁকবো। যে কোনো কোণে এই রেখাংশটা আঁকলাম। এটা কিন্তু আমাদের 10 সেন্টিমিটার, আমরা মেপে নিয়েছি 10 সেমি। এবার এখান থেকে যেহেতু আমরা এই 10 সেন্টিমিটারকে সমান 3 অংশে বিভক্ত করব, তাহলে আমাদের কি করতে হবে, এই নতুন যে রেখাংশটা আঁকলাম সেখান থেকে যে কোনো মাপে কমায়া অথবা বাড়ায়া তোমার ইচ্ছা মতো যে কোনো পরিমাপ নিয়ে 3টা অংশ আমরা কেটে নিব, সমান 3টা অংশ কেটে নিব। এই যে সমান 3টা অংশ কেটে নিলাম। এবার শেষ যে বিন্দুটা পেলাম তা এই বাহুর প্রান্তের সাথে যুক্ত করব। এই যে এখান থেকে এখানে যুক্ত করব। তাকে দেখো এই শেষ বিন্দুটা এই প্রান্তের সাথে যুক্ত করব। বলে এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হলো, এই কোণের পরিমাপ নিব। কম্পাসটাকে তুমি যতটুকু সম্ভব চাপায়া বাড়ায় তোমার ইচ্ছা মতো যে কোনো পরিমাপে একটা বৃত্তচাপ আঁকো। অতঃপর এইখানে ধরো ওই মাপ নিয়ে ওই এদিকে একটা বৃত্তচাপ আঁকো, আবার এইখানেও একটা বৃত্তচাপ আঁকো। ওকে, এই
মিলে যাক, তাতে কোনো সমস্যা নেই। এইবার এখান থেকে এই পর্যন্ত আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য কাটবো। এই যে এইভাবে দেখো, একটু দেখে নাও। অতঃপর এইখানে ধরবো, দেখো কোথায় ধরতেছি, এইখানে ধরে এদিকে একটা বৃত্তচাপ আঁকো, এখানে ধরে এদিকে একটা আঁকো। অতঃপর এই যে এখানে একটা স্যাড বিন্দু পেলাম, এই বিন্দু, এই যে এখানে একটা স্যাড বিন্দু পেলাম, এই বিন্দু আবার এই বিন্দু যুক্ত করে এদিকে রেখা টানবো। এবং এইখানে যে একটা স্যাড বিন্দু পেলাম, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এইখানে রেখা টানবো। তাহলে আমাদের এই 10 সেন্টিমিটার রেখাংশটি সমান 3 ভাগে বিভক্ত হলো। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। আমরা যে কোনো এক ভাগের নাম দিয়ে দিই এইচ। আমরা এই ভাগের নাম দিয়ে দিলাম এইচ। অর্থাৎ এই বাক্যে ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য এই এতটুকু নিয়ে এখন আমাকে ত্রিভুজটা আঁকতে হবে। কিভাবে আঁকি একটু লক্ষ্য করো। প্রথমে একটি খাড়া সরল রেখাংশ নেই, সবাই লক্ষ্য করো, একটি খাড়া সরল রেখাংশ নিলাম। এখান থেকে এইচ এর সমান করে এই যে 10 সেন্টিমিটারের 3 ভাগের 1 ভাগ এর সমান করে, দেখো ভাগটা কিভাবে নিতেছি, এইখান থেকে এই পর্যন্ত সমান করে এখান থেকে কেটে নিব, এইখান থেকে কেটে নিব, ঠিক আছে। অতঃপর এটার একটা আমরা নাম দেই, এখানে থাকবে এ, এখানে দিয়ে দিলাম ই, অতঃপর এখানে নাম দিতে পারি এফ। আমরা বলবো এ ই একটি খাড়া সরল রেখাংশ নেই। এ ই রেখাংশ থেকে আমরা বিশেষ নির্বাচনের মধ্যে এইচ এর পরিচয় দেব, যে এইচ এর সমান করে এ অংশ কেটে নেই, এটা এইচ এর সমান হলো। এবার এ বিন্দুতে এবং এইচ বিন্দুতে দুটি লম্ব আঁকবো। কিভাবে একটি লম্ব দেখো, যে কোনো পরিমাপ নিয়ে এ বিন্দুতে একটা লম্ব আঁকি। কিভাবে আঁকি একটু লক্ষ্য করো। এই যে কোনো পরিমাপ একটা বৃত্তচাপ আঁকলাম, এখন মাপ লড়াই না। এইখানে ধরো এর উপরটা একটা লম্ব বৃত্তচাপ আঁকো, এইখানে ধরে এর উপরটা আরেকটা আঁকো, একটু কমে গেলে তো একটু বাড়িয়ে নাও, এইভাবে। তাহলে এইখানে ধরলাম, আবার লক্ষ্য করো, এইখানে ধরলাম, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। একই মাপ নিয়ে এইখান থেকে এখানে কাটলাম, আবার একই মাপ নিয়ে এইখান থেকে আরেকটা কাটলাম, আবার একই মাপ নিয়ে এখান থেকে এদিকে আরেকটা, এদিক দিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি, এই যে। আবার এইখানে ধরে এর উপরটা আরেকটা বৃত্তচাপ আঁকবো। পরে বৃত্তচাপ দুটি এই যে দেখো এই বিন্দুতে সেট করলো, এখানে আমরা একটা সরল রেখাংশ এঁকে নিই। এটার একটা নাম দিতে পারি, সাপোজ পি কিউ নাম দিয়েছিলাম, তোমার যেমন একটা নাম দিয়ে দাও। এবার একইভাবে এফ বিন্দুতেও একটা লম্ব আঁকবো। দেখো এই বিন্দুতে ধরে হয় উপরের দিক দিয়ে, না নিচের দিক দিয়ে, না হয় বামে, না হয় বামে নিচে, যেদিকে মন চায় তোমার একটা লম্ব আঁকবো। আমরা উপর দিক দিয়ে আঁকতেছি, এই বিন্দুতে ধরে যে কোনো মাপ নিয়ে, কমায়া বাড়ায়া তোমার যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। সবাই লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করো। এই যে দেখো এখানে সেট করছে, একই মাপ নিয়ে এদিক দিয়ে একটা বৃত্তচাপ আঁকি, আবার এইটার মধ্যে ধরে এটার উপরটা আরেকটা বৃত্তচাপ আঁকি, বাস। আবার এইখানে ধরে এদিকে আরেকটা, খালি লইরা যায়, এইদিকে আরেকটা, এবং এইখানে ধরে এইদিকে আরেকটা। তারপর আমরা এই দিক দিয়ে আরেকটা রেখাংশ আঁকবো। দেখো এই দুইটা রেখাংশ কিন্তু একেবারে সমান্তরাল, অর্থাৎ এক রকমের মোটা হতে হবে, দূরত্বটা এক রকমের হতে হবে, অর্থাৎ সঠিকভাবে আঁকতে হবে যেন দূরত্বটা এক রকমের দেখা যায়। আমরা এদের নাম
রেখাংশের এ বিন্দুতে এফ রেখার উপর পিএ কিউব এবং এফ বিন্দুতে এফ রেখার উপর এল এফ এন লম্ব আঁকি। অতঃপর আমাদের কাজ প্রায় শেষের দিকে, সবাই লেখো। এবার এটা আমাদের এক্স কোণের মান ছিল 45 ডিগ্রি, ইম্পর্টেন্ট তাকাইতে হবে। এই 45 ডিগ্রি কোণের মান নাও, দেখো দেখো যে কোনো মাপ নিচে আমি এটা কমাইয়া অথবা বাড়াইয়া এবার কোথায় ধরি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে ধরলাম এখানে উপরের রেখা থেকে আস্তে আস্তে নিচে টানবো, উপরের রেখা থেকে, এই উপরের রেখা থেকে, কিন্তু এই রেখা থেকে এদিকে যাওয়া যাবে না, উপরের রেখা থেকে নিচে নামতে হবে, কথাটা যেন মনে থাকে। এবার কোণের বৃত্তচাপের অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত নেই, মাপটা করে করে নিতে হবে। এবার ধরো দেখো কোথায় ধরি, এই উপরে ধরবা, ধরে এই দিকে একটা বৃত্তচাপ আঁকবা। রেখা কোনটা কোন বৃত্তচাপের সাথে মিলে গেল সেটা কোনো ফ্যাক্টর না, তোমার খেয়াল থাকতে হবে যে তোমার এই বৃত্তচাপটা কোন দিক দিয়ে গেছে। এই যে আমার এই দিক দিয়ে গেছে, অতবার এখানে একটা রেখা আঁকো। এই এ বিন্দু এবং এই বিন্দুটা যোগ করে একটি রেখাংশ টানো, বাস হয়ে গেল। এটা আমাদের বি, এটা নাম বি হয়ে যাবে। এটা কার সমান করে রাখছি, এক্স কোণের সমান করে রাখছি। অনুরূপভাবে এ বিন্দুতে আমরা ওয়াই কোণের সমান করে রাখবো না, সবাই লক্ষ্য করো। এই ওয়াই কোণের মান নেই, এই ওয়াই কোণের মান নিতেছি, সবাই লক্ষ্য করো। ওয়াই কোণের মান যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আবার লক্ষ্য করো, এ বিন্দুতে ধরতেছি আমি, কিন্তু উপরের রেখাংশটা থেকে নিচে নামতেছি। সবাই লক্ষ্য করো, এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে, তারা এই রেখা থেকে ওদিকে যায়, কিন্তু টানতে হবে উপর থেকে নিচে নামতে হবে। এখানে সে মিলাই বানায়, এইখানে আমি মিলাই অতঃপর কোণের বৃত্তচাপের দৈর্ঘ্য পৃথিবী আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। এইখানে ধরে এইখানে ধরো, এইটার উপর একটা বৃত্তচাপ আঁকো, বাস। এখানে একটা স্যার বিন্দু পেয়ে গেলাম, এই এখানে একটা স্যার বিন্দু পেয়ে গেলাম। এখন এ বিন্দু এবং এই বিন্দু যোগ করে এদিকে বাড়াই, রেখা কোন দিকে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে এগুলো তো দেখানোর সমস্যা নেই, যে দিক দিয়ে যাক তোমার নিয়ম মোতাবেক তুমি আঁকবা। এইখানে হবে সি, তাহলে এটা কোন কোণের সমান করে আঁকলাম, এটা ওয়াই কোণের সমান করে আঁকলাম। তাহলে এ বি সি ত্রিভুজই আমার উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যে চিত্রটা আঁকতে গেলে তোমাদের একটু কষ্ট হতে পারে, কোনো টেনশনের কোনো কারণ নাই, কেমন দেখা যায় ছোট হয়ে গেছে, কোনো সমস্যা নাই, মাপ তো ঠিক থাকতে হবে। তাহলে প্রথমে আমরা কি করলাম, এই যে আমাদের পরিসীমা দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাকে ত্রিকোণমিতি করলাম। কিভাবে, এই রেখা এখানে 10 সেন্টিমিটার মেপে নিলাম, যে কোনো একটা রেখা আঁকলাম, যে কোনো এইভাবে একটা রেখা আঁকলাম। অতঃপর এই কম্পাস দিয়ে আমার ইচ্ছা মতো কম্পাসকে কমিয়ে বাড়িয়ে সমান 3 খণ্ড কাটলাম। শেষ বিন্দুটা এই প্রান্তের সাথে যুক্ত করলাম, ফলে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা কোণ উৎপন্ন হলো। এই কোণের মান নিলাম, এই কোণটা মান নিয়ে এই বিন্দুতে ধরে আস্তে আস্তে নিচের দিকে আসলাম। এই যে এখানে ধরে আস্তে আস্তে এদিকে গেলাম। পরে আবার এখানেও ধরলাম, একইভাবে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। পরে কি করলাম, এই দুটোর মাপ নিলাম, নিয়ে এইখানে কাটলাম, ফলে এখানে একটা রেখা আসলো, এখানে একটা রেখা আসলো, 10 সেন্টিমিটার ত্রিখণ্ডিত হয়ে গেল। যে কোনো একটা খণ্ডের দৈর্ঘ্য আমরা ত্রিভুজটা। এবার এই একটি খাড়া সরল রেখাংশ নিয়েছিলাম, এইভাবে খাড়া সরল রেখাংশ নিয়েছিলাম। অথবা এই রেখাংশের এ বিন্দুতে আমরা একটা লম্ব এঁকেছিলাম। কিভাবে লম্ব এঁকেছিলাম আরেকবার দেখাই দিই। এই বিন্দুতে কম্পাসটা ধরে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ, এখানে যেটা সেট করছে একই মাপ নিয়ে এক কাইট এবং উপরের দিকে আরেক কাইট, এখানে ধরে এদিকে একটা বৃত্তচাপ, আবার এখানে ধরে এদিকে আরেকটা বৃত্তচাপ, একটা বিন্দু নিলাম, এ বিন্দু এবং এ বিন্দু যোগ করে একটা রেখা বর্ধিত করলাম, পি এ কিউ লম্ব আঁকলাম। অনুরূপভাবে এ বি বিন্দুতে ধরলাম। এখন কি আগের নাম নিয়ে তোমার ইচ্ছে, আগের নাম নিলে আবার কমাই নিলে আবার, তাহলে এ বিন্দুতে ধরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ, এইখানে সেট করছে, এখান থেকে ধরে এক কাইট, আবার এখানে ধরে আরেক কাইট, এখানে ধরে এদিকে এক কাইট, এদিকে ধরে এদিকে আরেকটা বৃত্তচাপ, বলে এখানে একটা বিন্দু পেলাম। বলে এই এফ বিন্দু আর এই বিন্দু স্কেল এবং কম্পাস এইভাবে ধরে যে এখান থেকে এখানে মিলিয়ে টান দিলাম। ঠিক আছে, এবার আমাদের
কোণের সমান করে এ বিন্দুতে যে x কোণের মাপ নিয়েছিলাম তার মাপ নিয়ে এ বিন্দুতে ধরে উপর থেকে রেখা থেকে আস্তে আস্তে নিচে নামলাম, নিচে নামলাম, কিন্তু এখানে মিলাবো না। অতঃপর কোণের বৃত্তচাপে দৈর্ঘ্য কাটলাম, উপর থেকে ধরে এইভাবে কাটলাম, এখানে একটা রেখা আসলো, অনুরূপ y কোণ এখানে রাখলাম, তাহলে এ বি সি ত্রিভুজে আমার উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। আমাদের সৃজনশীল বইয়ের অঙ্কনটা শেষ হয়ে গেল। এবার আমরা হোয়াইট বোর্ডের মধ্যে অঙ্কনের বিবরণটা লিখে দেব। তোমরা এখানে অঙ্কনের বিবরণ লিখতে গেলে একটু জায়গা কম, তোমরা সুন্দরভাবে দেখে নাও এবং কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে ভালোভাবে এই সম্পর্কে রাখতে পারবে। এবার দেখো আমরা এই সৃজনশীল বইয়ের অঙ্কনের বিবরণ এবং বিশেষ নির্বাচন লিখে দিয়েছি বোর্ডের মধ্যে, হোয়াইট বোর্ডের মধ্যে। চিত্রের উপরে কিন্তু বিশেষ নির্বাচন অংশটা আগে লিখে নিতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ x কোণ সমান 45 ডিগ্রি এবং y কোণ সমান 60 ডিগ্রি এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h সমান 3/10 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। অঙ্কনের বিবরণ প্রথমে 10 সেন্টিমিটার বাহু নিয়ে তাকে সমত্রিখণ্ডিত করি। আমরা কিভাবে সমত্রিখণ্ডিত করেছি তা বলার দরকার নেই, শুধু সমত্রিখণ্ডিত করি এই কথাগুলো এখানে লিখতে হবে। আচ্ছা, সমত্রিখণ্ডিত করি। এই একটি খাড়া সরল রেখাংশ নিই। প্রথমে আমরা এই একটি খাড়া সরল রেখাংশ নিয়েছিলাম, এই থেকে h এর সমান করে এ এর অংশটাকে এ ও এফ বিন্দুতে যথাক্রমে পি এ কিউ এবং এখানে কিন্তু অ্যাঙ্গেল চিহ্ন দেব না, পি এ কিউ একটি সরল রেখাংশ, পি এ কিউ এবং এল এফ এম লম্ব আঁকি। এ বিন্দুতে পি এ বি সমান x কোণ এবং কিউ এ সি সমান y কোণ আঁকি। বলে AB ও AC রেখাংশ LM রেখাংশকে যথাক্রমে B ও C বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। বাস আমাদের এক নং সৃজনশীলের ক অংশ সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা সৃজনশীল 2 নং সৃজনশীলের সমাধানে চলে যাব। তোমরা এই অংশটুকু উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি নজরুল স্যার। আমরা ষষ্ঠ সপ্তাহের নবম গণিত অ্যাসাইনমেন্ট এর সৃজনশীল অংশের ভিডিও তৈরি করতেছি। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর 1 নং ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, তোমরা সেই 1 নং ভিডিওটা দেখে নাও। এবার আমরা এই ভিডিওতে সৃজনশীল যে প্রশ্নগুলো আছে তার সমাধান করে দিচ্ছি, এখানে সম্পূর্ণ সমাধান থাকবে। চলো ক্লাসটি শুরু করা যাক। সৃজনশীল 2 এর উদ্দীপকটা এরকম: a সমান 4 টু দি পাওয়ার 2p প্লাস 1, b সমান 7 এর পাওয়ার m প্লাস 1 বাই 7 এর পাওয়ার m ইনটু m মাইনাস 1, c সমান 49 এর পাওয়ার m প্লাস 1 বাই 7 এর পাওয়ার m মাইনাস 1 ইনটু m প্লাস 1 এবং d সমান log 7 log 10 by 9 minus 2 log 25 by 24 plus 3 log 81 by 80। এটি হচ্ছে আমাদের 2 নং সৃজনশীলের উদ্দীপক। এবার আমরা সলিউশনে চলে যাব। ওকে, লেটস স্টার্ট। তো a ইকুয়াল 128 হলে p এর মান নির্ণয় করো। সমাধান আমরা লিখলাম a ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। এবার a এর মান কত? 128। তাহলে আমরা 4 কে কি লিখতে পারি? 2 স্কয়ার। মৌলিক উৎপাদকের সূচকীয় রাশিতে রূপান্তর করে নিতে হবে। 4 কে লেখা যায় 2 স্কয়ার, বাইরে পাওয়ার যা ছিল তাই লিখেছি। এবার 128 কে যদি আমরা বিশ্লেষণ করি, এদিকে একটু তাকাও। 128 কে 2 দিয়ে ভাগ করতে 7 রা 2 পাওয়া যায়। 128 ইকুয়াল টু 2 ইনটু 2 ইনটু 2 etc. 7 রা 2 পাওয়া যায়। তাহলে 128 কে কি লেখা যায়? 2 এর পাওয়ার 7। এবার এইখানে 2 এর পাওয়ার ভিতরে হচ্ছে 2, বাইরে 2p প্লাস 1। তাহলে ভিতরে পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ করবা। 2 দিয়ে 2p কে গুণ করলে হবে 4p, 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2। তাহলে এখানে আমরা 2 এর পাওয়ার পাচ্ছি 2p প্লাস, এখানে 2 এর পাওয়ার পাচ্ছি 4p প্লাস 2।
সমান ক্যান্সেল করে দেই অর্থাৎ বাদ করে দেই, তখন পাওয়ার সমান পাওয়ার। এখানে পাওয়ার কত 7, এখানে পাওয়ার কত 4p + 2। এবার আমরা যদি 4p সমান লিখতে পারি কত, এই দুটাকে সমান চিহ্নের বামে নিয়ে আসলে কত হবে 7 - 2। তাহলে আমরা বলতে পারি 4p = 7 - 2, সেখান থেকে p = 5/4। आंसर উঠিয়ে নাও অংশটুকু। এখন আমরা খ অংশের সমাধানে চলে যাব। কোথাও কোনো সমস্যা হলে কমেন্টস বক্সে লিখে জানাবেন, আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমাদের গণিত বিষয়ের যে কোনো প্রবলেম যদি থাকে কমেন্ট বক্সে আমাকে প্রশ্নটা দিও, আমি সলিউশন বের করে দেওয়ার চেষ্টা করব, সলভ করে দেব। তাহলে আমরা খ এর সমাধানে চলে যাই। ওকে, ক্ষয়ের সলিউশনটা দেখো। প্রমাণ করো, ক্ষয়ের প্রশ্নটা হচ্ছে কম, প্রমাণ করো b বিভাগ c সমান 1/49। সমাধান, লেফট হ্যান্ড সাইড b বিভাগ c লিখেছি। এবার মানগুলো বসিয়ে দিই। b এর মান কত, b এর মান একটা ভগ্নাংশ যার লব হচ্ছে 7 এর পাওয়ার m + 1, হর হচ্ছে 7 এর পাওয়ার m হোল পাওয়ার m - 1 বিভাগ c এর মানটা 49 এর পাওয়ার m + 1। এটা 49 4 × 9 না, কিন্তু 49 এর পাওয়ার m + 1 নিচে 7 এর পাওয়ার m - 1 হোল পাওয়ার m + 1, অর্থাৎ আমরা b এবং c এর মান বসিয়ে দিলাম। এবার উপরে যা আছে তাই রাখলাম, ভিতরে দেখো 7 এর পাওয়ার m এবং m - 1 গুণ করলে কত হবে, m এবং m গুণ করলে হবে m স্কয়ার মাইনাস m এবং 1 গুণ করলে m। 49 কে লেখা যায় 7 স্কয়ার, মৌলিক উৎপাদকের সূচক রাশিতে কনভার্ট করতে হবে, হোল পাওয়ার m + 1। এবার দেখো নিচে কি, নিচে 7 এর পাওয়ার m - 1 আবার তার পাওয়ার m + 1, তো পাওয়ার পরে গুণ হয়। এবার m - 1 এবং m + 1 তো a - b + b এর সূত্র হয়ে গেল। তাহলে আমরা লিখব m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ও 1 স্কয়ার লিখবা না, 1 লিখবা। ওকে, ঠিক আছে। তাহলে m - 1 এবং m + 1 কে লেখা যায় m স্কয়ার মাইনাস 1, রাইট? এই অংশটুকু উঠিয়ে নাও, তারপর উপর থেকে একটু মুছে উপরে করে দিতে হবে। কেমন দেখা যাচ্ছে? ওকে, আমরা নেক্সট লাইনগুলো করে দিচ্ছি। দেখো আমরা পাচ্ছি 7 এর পাওয়ার m + 1 মাইনাস m স্কয়ার প্লাস m, অর্থাৎ আমাদের যে লবের মধ্যে রাশি ছিল এবং যে হরের মধ্যে রাশি ছিল, সেই লবের রাশির মধ্যে 7 এর পাওয়ার যা ছিল m + 1 ছিল, আর হরের রাশির মধ্যে ছিল m স্কয়ার মাইনাস m। তাহলে আমরা উপরে নিচে 7 থাকলে একটা 7 লিখে উপরের পাওয়ারটা আগে লিখব, বিয়োগ দিয়ে নিচের পাওয়ার লিখব। দেখো এরকম ছিল m + 1 নিচে ছিল m স্কয়ার মাইনাস m। তাহলে এখান থেকে আমরা একটা 7 লিখব, তাহলে উপরের পাওয়ারটা যা আছে ঠিক থাকবে, পরে মাইনাস দিয়ে নিচের পাওয়ার লিখব। এবার যেহেতু এখানে মাইনাস দিলাম, তাই পরে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে -m স্কয়ার প্লাস m হয়ে যাবে। এবার দ্বিতীয় অংশ উপরে ছিল 7 এর পাওয়ার 12 + 2, নিচে ছিল m স্কয়ার মাইনাস 1, সেখান থেকে একটা 7 লিখেছি। উপরের পাওয়ারটা আগে যা ছিল তাই লিখলাম, পরে একটা মাইনাস দিলাম, পরে হরের মধ্যে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা লিখবো। এখন এখানে মাইনাস দেওয়াতে -1টা +1 হয়ে গেছে। ওকে, এইবার দেখো এখানে আছে +m, এখানে আছে +m, হয়ে গেল +2m, এখানে আছে -m স্কয়ার, এখানে আছে +1। ওকে, এখানে আছে 2m -m স্কয়ার +2 এবং +1 হলো +3। এবার শুধু এটাকে কি ভাগ বুঝায়, এটা থাকলে যদি যে নিয়ম, এটা থাকলো একই নিয়ম, দুটো তো ভাগ হয়, তাহলে উপরে নিচে ভাগ থাকলে যে নিয়ম, আমাদের পাশাপাশি ভাগ থাকলে একই নিয়ম। তাহলে দুইটা 7 থেকে আমরা একটা 7 নেব, এটা যা আছে তাই লিখলাম। এবার এখানে ভাগ চিহ্ন থাকলে এই দুইটা 7 থেকে একটা 7 নেব। মনে করো এইটুকু লব, এইটুকু হর, তাহলে লবের মধ্যে ভিত্তি 7, হরের মধ্যে ভিত্তি 7, একটা ভিত্তি দেব 7 বা 7। তাহলে লবের পাওয়ার যা আছে ঠিক তা লিখব, এবার একটা মাইনাস দেব। এবার হরের পাওয়ার যা আছে তা লিখব, হরের পাওয়ার মধ্যে যা
চেঞ্জ হবে। তাই এখানে আছে 12 মডিউলো -12, এখানে আছে -m² হয়ে যাবে +m², এখানে আছে +3 হয়ে যাবে -3। এবার 12 -12 ভ্যানিশ, -m² +m² ভ্যানিশ, +1 -3 হয়ে গেল -2। তা আমরা জানি 7 এর সূচক হচ্ছে ঋণাত্মক, তাহলে 7 এর পাওয়ার যা আছে তার গুণাত্মক বিপরীত ভগ্নাংশ বোঝায়, হ্যাঁ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যাকে বলা হয়। তাহলে এই মাইনাসটা যোগ করার জন্য উপরে একটা 1 লিখি 7 এর পাওয়ার 2, তার মানে 1/7²। এখন 1/7² মানে 1/49। তাহলে আমাকে বলছে প্রমাণ করো b বিভাগ c = 1/49। আমরা প্রমাণ করে ফেললাম। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ। উঠিয়ে নাও। এবার আমরা অংশের সমাধানে চলে যাব। কত মজার অঙ্ক, তাই না? ম্যাথকে ভালোবাসো, জীবনে অনেক কিছু ডেভেলপ করতে পারবে। ম্যাথকে ভালোবাসো। নো সায়েন্স উইদাউট ম্যাথ। ম্যাথ খুব মজার জিনিস। সকল বিজ্ঞানের সকল শাখা ম্যাথের সাথে রিলেটেড। ম্যাথ ছাড়া হায়ার এডুকেশন সম্ভব না। যদি সায়েন্স পড়তে চাও, সায়েন্সের যে কোনো সাবজেক্ট নিয়ে, তাহলে ম্যাথকে ভালোবাসো। ম্যাথ ছাড়া কৃষি হবে না, এগ্রিকালচার হবে না, বায়োলজি হবে না। সকল ক্ষেত্রে ম্যাথের ইকুয়েশন কাজে লাগবে। হায়ার স্টাডিতে যে দেখবা। ওকে, আমরা এখন অংশের সমাধান করব। দেখো আমাদের অংশের প্রশ্ন ছিল, দেখাও যে d = log2। d এর মান log2, এটা আমাকে বলছে প্রমাণ করার জন্য। সলিউশন, we have d = 7 log 10/9 - 2 log 25/24 + 3 log into 1/80। আমাদের উদ্দীপকের মধ্যে মানটা দেওয়া ছিল। এবার আমরা 10 কে মৌলিক সংখ্যা বা মৌলিক উৎপাদকের গুণফলকে প্রকাশ করব। 2 × 5। 9 কে লেখা যায় 3², অর্থাৎ 9 কে মৌলিক উৎপাদকের সূচকীয় রাশিতে যদি কনভার্ট করি তাহলে হবে 3²। এবার 25 কে কি লেখা যায় 5²। এই যে 25 × 5, তাহলে দুটো 5 মিলে 5²। 24 কে কি লেখা যায়, এদিকে একটু তাকাও, নোটের মধ্যে আমরা কি লিখেছি। 24 কে ভাঙলে 2 পাওয়া যায়, 3 পাওয়া যায় 1টি। সুতরাং 3 × 2 এর পাওয়ার 3, 24 কে লেখা যায় 3 × 22 এর পাওয়ার 3। এবার 81 কে কি লেখা যায়, 81 কে ভাঙলে দেখা যায় 3 পাওয়া যায় 4টি। তাহলে আমরা লিখব 3 পাওয়ার 4। আর 80 কে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, 2 পাওয়া যায় 4টি, 5 পাওয়া যায় 1টি। সুতরাং 2 এর পাওয়ার 4 × 5। এই পাওয়ারটা ডাইনে দিয়ে পাওয়া, অর্থাৎ দেখো লগের বামে যে সংখ্যাটা থাকবে তার লগের ডাইনে গেলে, লগের ডাইনে যে সংখ্যা থাকবে তার পাওয়ার হয়ে যাবে। ওই যে বামের সংখ্যা ডাইনে গেলে পাওয়ার হয়ে যায়। এই বামে লগের বামে 2 আছে, ডাইনে গিয়ে পাওয়ার হয়ে যাবে। এই বামে 3 আছে, ডাইনে গিয়ে পাওয়ার হয়ে যাবে। এবার দেখো আমরা ভেঙে ভেঙে পাওয়ার দিই, প্রত্যেকটা সংখ্যার পাওয়ার ভেঙে ভেঙে দিই। 2 এর পাওয়ার 7 × 5 এর পাওয়ার 7। 3 পাওয়ার কত হবে, এই 2 এবং এই 7 গুণ করব, 7 × 14, 3 পাওয়ার 14 মাইনাস log 5 এর পাওয়ার কত হবে, 2 × 4, 5 টু দি পাওয়ার 4। 3 পাওয়ার কত হবে, 3²। 2 এর পাওয়ার কত হবে, এই ভিতরে 3 এবং বাইরে 2 গুণ করবা, 3 × 6, 2 এর পাওয়ার 6 প্লাস 3 পাওয়ার কত হবে, এই 4 এবং এই 3 গুণ করবা, 3 × 4 = 12। 2 এর পাওয়ার কত হবে, এই যে 2 এর পাওয়ার ভিতরে 4 আছে, বাইরে আবার 3 আছে, এই 4 এবং 3 গুণ করব, যা হয় 12 ইনটু 5 এর পাওয়ার কত হবে, শুধু 3। বাস এইভাবে আমরা এতটুকু লিখে ফেললাম। অতঃপর এই অংশটুকু মুছিয়ে অপর অংশ লিখব। একটু উঠিয়ে দাও। কি কঠিন মনে হচ্ছে? একদম ইজি ম্যাথ, খুব মজার ম্যাথ, তাই না? সুন্দরভাবে উঠিয়ে নাও। এবার দেখো এই লাইনের পর থেকে এই লাইন লিখছি, তোমরা এখন উঠাও না। দেখো এই যে লগ লিখলাম, এখানে কিন্তু এই লগের বামে প্লাস আছে এবং এই লগের বামেও প্লাস আছে। তাহলে আমরা যদি log m প্লাস log n এই সূত্রটার দিকে তাকাই, log m এর সূত্র হচ্ছে log m প্লাস log n। তাহলে কি আমরা যদি করি log m প্লাস log n, তাহলে আমরা লিখব log m n, অর্থাৎ
এই সংখ্যাটা গুণন এই সংখ্যাটা। log m এর হচ্ছে log m plus log m, তাহলে log m plus log n হলে তার সূত্র log m এর অর্থাৎ m গুণন n। তাহলে এইটুকু হচ্ছে আমাদের m, এইটুকু হচ্ছে আমাদের n। আমরা একটা log লিখব m গুণন n লিখব। এটা যা আছে তাই রেখে দিলাম। তোমরা একবার শুধু প্রয়োগ করে পারলো, তো একটু বোঝানোর জন্য মাইনাসটা পরে লিখলে বেশি ভালো হয়। তাহলে এই লাইনটা মুছে দিই। এবার log m এর মাইনাস এটা যা ছিল তাই লিখলাম। এবার এই লাইন থেকে পরের লাইনে চলে আসবো। দেখো 2 এর পাওয়ার 7 উপরে আর 2 এর পাওয়ার 9, তাহলে 2 এর পাওয়ার 7 লিখবো। 5 এর এখানে আছে 5 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7 লিখবো। 3 এর পাওয়ার 12, 3 এর পাওয়ার 12 লিখবো। তাহলে যে উপরে কোনো গুণ আছে তাহলে উপরে গুণ উপরে থাকবে। এবার হরটা সাথে যা আছে তারা থাকবে। 2 এর পাওয়ার 12 ইনটু 3 এর পাওয়ার 14 ইনটু 5 কিউব মাইনাস এটা যা ছিল আমরা তাই লিখেছি। ঠিক আছে, এবার log m বাই n এর সূত্র কি? log m মাইনাস log n। এই যে সূত্রটা আছে log m বাই n হলে log m বাই n হলে লেখা যায় log m মাইনাস log n। অনুরূপে log m মাইনাস log n হলে লেখা যায় log m বাই n। এবার দেখো এই সবটুকুকে তুমি m ধরো এবং এইটুকুকে n ধরো, তাহলে আমরা বলছি log m মাইনাস log n। তুমি লিখবা log অর্থাৎ একটা log m বিভাগ n। m হচ্ছে আমার এই সংখ্যাটুকু লিখলাম ভাগ, এই বিয়োগের পরিবর্তে আসলে যেমন ভাগ, m হচ্ছে n হচ্ছে এইটুকু। তাহলে log m মাইনাস log n হলে log m বাই n, বাই মানে কি বিভাগ, log m বিভাগ n। এবার ভাগকে যদি আমরা গুণ করি তাহলে হর হয়ে যাবে log, log হয়ে যাবে হর। এইবার আমরা কি করব একটু লক্ষ্য করো। 2 এর পাওয়ার 7 উপরে আছে 2 এর পাওয়ার 6, তাহলে কত হয় 2 এর পাওয়ার 13। এই 7 এবং 6 কিন্তু গুণ হবে সূচকের সূত্র অনুসারে। 2 এর পাওয়ার 7 ইনটু 2 এর পাওয়ার 6 হলে 2 এর পাওয়ার 7 প্লাস 6 ইকুয়াল 2 এর পাওয়ার 13। এই যোগটা এখানে দেখানোর দরকার নেই, সরাসরি লিখতে হবে। 2 এর পাওয়ার 7 এবং 2 এর পাওয়ার 6 হলো 2 এর পাওয়ার 13 ইনটু 3 পাওয়ার 12 আর 3 পাওয়ার 2 হলো 3 পাওয়ার কত 14 ইনটু 5 এর পাওয়ার যা আছে তাই 7। নিচে চলে আসি 2 এর পাওয়ার 12 আর নেই, তাহলে 2 এর পাওয়ার 12 রইল। এখানে কত হচ্ছে 3 এর পাওয়ার 14, এখানে কত হচ্ছে 5 এর পাওয়ার 3 আর এখানে 5 এর পাওয়ার 4, কত হলো 5 এর পাওয়ার 7। এবার আমাকে তো বিশ্লেষণ করে না লিখবো, চলো এই অংশটুকু। ওকে দেখো এবার log লিখলাম। এই যে উপরে আছে 3 পাওয়ার 14, নিচে আছে 3 পাওয়ার 14, পরস্পর কাটা যায়। কিভাবে কাটা যায়? আমি যদি লিখি 3 পাওয়ার 14 বাই 3 পাওয়ার 14, তুমি কি লিখবা সূচকের সূত্র অনুসারে একটা 3 লিখে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করবে, কত হবে 3 পাওয়ার 0 হবে সমান কত হবে 1। তাহলে এটা আর না দেখালেও চলবে, মনে মনে বাদ দিলে চলবে। 3 পাওয়ার 14 বাই 3 পাওয়ার 14 আউট, 30 টু দি পাওয়ার 7 বাই 30 টু দি পাওয়ার 7 তাও 1 হয়ে যায়, এজন্য সেটা আউট। এবার উপরে হচ্ছে 2 এর পাওয়ার 13, নিচে হচ্ছে 2 এর পাওয়ার 12। তাহলে সূত্র অনুযায়ী সূচকের সূত্র অনুসারে আমরা একটা 2 লিখব, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দেব, 13 মাইনাস 12 কত হয় 1। 2 এর পাওয়ার 1 হলে 2 হয়। আমাকে বলছে প্রমাণ করো d equal to log 2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড, উঠে নাও। শব্দ আমাদের স্কুলের পাশ দিয়ে গাড়ি যায়, অনেক শব্দ হয়, ক্লাসের অনেক ডিস্টার্ব হয়। কি করবো বলো? আশা করি অংশটি করতে পেরেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই সৃজনশীল ক্লাস থেকে যে ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক কমেন্টস করতে ভুল করো না, সাবস্ক্রাইব করতে ভুল করো না। তোমাদের একটু কমেন্টস লাইক কিন্তু আমার চ্যানেলটা র্যাঙ্ক হয় আর তখন আমাদের পরিশ্রমটাও সার্থক হয়। সবাইকে ধন্যবাদ, সবাই সুন্দর, সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি। আই এম নজরুল স্যার, ডাঙ্গা হাই স্কুল সিনিয়র টিচার। থ্যাংকস।